সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়ের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাবিকুনার সৃষ্টি। বরাবরের মতো আজও আমরা উপস্থিত হয়েছি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ঠিক তেমনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক, লেখক এবং গবেষক আলী নিয়ামত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ তোমাকেও। অনেকদিন পর তুমি মনে হয় ভারতে ছিলা, আসছো, তোমাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, বরাবরের মতো আজ আমরা দুর্নীতি বিষয় নিয়ে আলোচনা করব। গত 25শে নভেম্বর স্যার দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়ের মহাসমাবেশ হয়ে গিয়েছে। তো সেই সমাবেশে আপনার বার্তা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তুমি প্রশ্ন করেছো বা আলোকপাত করতে যাচ্ছ। সেটা হলো 53 বছরের যাত্রায় এই প্রথম দুর্নীতি বিরোধী একটি জাতীয় সম্মেলন বাংলা একাডেমিতে হলো। সেখানে একজন বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ সভাপতি করেছেন এবং বাংলা একাডেমির সভাপতি দেশবরেণ্য অধ্যাপক, গবেষক, লেখক আবুল কাশেম ফজলুল হক, যিনি আমারও শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি বাংলা বিভাগে ছিলেন, আমি ইংরেজি বিভাগে ছিলাম। আমরা একসাথে বহু কাজ করেছি। তিনি ছিলেন আলোচক হিসেবে। আরো আলোচনায় দেশবরেণ্য উপাচার্য, আইনজীবী, সাবেক সচিব ছিলেন এবং সেই সম্মেলনের একটি বার্তা দেওয়া হলো যে প্রতিটি উপজেলা পর্যায়ে এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এই কমিটি অর্থাৎ দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটি কাজ করে যাবে। যেটি আমার আনন্দের এবং গর্বের বিষয় হলো যে আমরা 1986 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক হিসেবে এই দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী কার্যক্রমগুলো শুরু করেছিলাম। আজকের যে আবুল কাশেম ফজলুল হক স্যার, আব্দুর রউফ স্যার, এরা সবাই আমাদের সেই কার্যক্রমের সাথে ছিলেন এবং এখনো আছেন দেখে আমি খুব আনন্দিত হচ্ছি। এবং এই বার্তাটা আসলে বহু আগের থেকেই দেওয়া উচিত ছিল জাতীয় সম্মেলন করে। তবু অনেক দেরিতে হলেও 53 বছরের যাত্রায় শুরুতে হলেও আমি আশাবাদী যে একদিন না একদিন সত্যিকার অর্থে দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে উঠবে। তখন যে সরকারই থাকুক না কেন, সেই সরকারি এই আন্দোলনকে সমর্থন দিয়ে যথাযথ সমর্থন এবং সহযোগিতা দেবে। স্যার, বিগত যে সরকারগুলো এসেছে তারা সবাই দুর্নীতি প্রতিরোধে কাজ করেছে বলবে, বাট করেনি বা তারা ব্যর্থ হয়েছে। তো এরকম করেই 53 বছরের যাত্রা কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেল। আদৌ কিন্তু আমাদের কোনো সমাধানে আসেনি দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলো। তো এই সমাধানটা আমরা কিভাবে করতে পারি? সেই সমাধানের একটি সুযোগ কিন্তু এসেছিল 5ই আগস্ট বিপ্লবের ভিতর দিয়ে। কেননা এই বিপ্লবটা ঘটিয়েছিল শিক্ষার্থী সমাজ এবং শিক্ষার্থী সমাজকে সমর্থন দিয়েছিল বা দিয়েছে জনতা। তাহলে শিক্ষার্থী জনতার বিপ্লব বলা হয় এটাকে, সাথে সেনা সমর্থিত বলা হয়। কেননা সেনাবাহিনী যদি এই বিপ্লবের সাথে না থাকতো বা পাশে না থাকতো, পুলিশের মতো যদি বিরূপ প্রতিক্রিয়া করত বা বিরূপ ঘটনা ঘটাতো, হত্যা করত, জুলুম করত, তাহলে কিন্তু এই সেনাবাহিনীও বিতর্কিত হতো। তো এই সুযোগটা এবার ছিল যে বিপ্লবের পর যদি বিপ্লবী সরকার গঠিত হতো তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে হয়তো সেভাবে একটি কার্যকর ব্যবস্থা নিতে পারতো। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, যে সরকারের প্রধান উপদেষ্টা, এবং তার সরকারও এই 3.5 মাসে অনেকটা কি পুরোপুরি ব্যর্থ হয়েছে এই দুর্নীতিবাজদের ধরে তাদের অর্থ উদ্ধার করা, তাদেরকে শাস্তি দেওয়া। এখন পর্যন্ত আমরা চোখে দেখিনি। হয়তো হবে, এই 3 মাস সময় তো খুব বেশি সময় না। যদি করতে পারে তবে এই বিপ্লবের সফলতা 53 বছরে যেটা পাইনি সেই সফলতাটা দেখার আমরা জনগণ আমরা আশা করেছিলাম এবার হয়তো দেশে একটি স্থিতিশীল অবস্থা আসবে। ব্যবসায়ী সিন্ডিকেট তো বড় দুর্নীতি, প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, সেটার হয়তো একটা সমাধান হবে, কিন্তু সেটাও আমরা দেখতে পাইনি। এজন্য দরকার, আমি যেটা বলি, দেশের 5 কোটি শিক্ষার্থী জাগবে, সব দুর্নীতি অপশক্তি ভাগবে, তাদেরকে জাগাতে হবে এবং তাদেরকে সক্রিয়ভাবে এই দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী কাজে লাগাতে হবে। সরকার তো ব্যর্থ হয়েছে এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এরা তো নির্বাচনের মাধ্যমে আসেনি। সো আওয়ামী লীগ, বিএনপি, তার পার্শ্ববর্তী বিভিন্ন
দল রয়েছে। তো এই যে দল বা আন্তর্জাতিক চাপ সবকিছু উপেক্ষা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কি আদৌ কি সম্ভব হবে দুর্নীতি মুক্ত পরিবেশ সৃষ্টি করা? কেন হবে না? কেননা বিপ্লবের পরে তো এই সরকার এসেছে। এটা তো তুমি বলছো যে জনগণের নির্বাচিত না, সব ক্ষেত্রে যে নির্বাচিত হতে হবে তা না। বিপ্লব কখনো নির্বাচন দিয়ে হয় না। বিপ্লবটা হয়েছে এবং জনগণ সমর্থন করেছে বলেই তো বিপ্লবটা হয়েছে। আর শিক্ষার্থীরা কিন্তু জনতারই একটি অংশ, তাদের নেতৃত্ব হয়েছে, কিন্তু জনতা তো সাথে ছিল। তাহলে জনতা এবং শিক্ষার্থীর ইচ্ছার প্রতিফলনে, তাদের ইচ্ছার মাধ্যমেই কিন্তু সরকার হয়েছে। ডক্টর ইউনূস নিজেই বলেছে যে শিক্ষার্থীরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে আমরা কি করে আশা করতে পারি না যে এই সরকার পারবে না? তাদের সাথে সেনাবাহিনী আছে, তাদের সাথে জনগণ আছে, শিক্ষার্থী আছে, তারাই বরং পারতো। নির্বাচিত সরকার তো পারে নাই, আমরা তো দেখেছি পারে নাই, এই সরকারই পারতো। সেখানে এখানে এরা 2 বছর থাকুক, 3 বছর থাকুক, 6 বছর থাকুক, কিংবা প্রয়োজনের ক্ষেত্রে আরো বেশি থাকুক, সেটা বড় কথা না। আমরা দেখতে চাই, আমরা সাধারণ মানুষরা দেখতে চাই যে দুর্নীতি মুক্ত হচ্ছে কিনা, বাজারে সিন্ডিকেট ভাঙছে কিনা, দ্রব্যমূল্য কমে আসছে কিনা, আইন পরিস্থিতি শান্ত কিনা, এবং চাঁদাবাজি কমছে কিনা। আমি বিগত যে সরকারগুলো ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং জাতীয় পার্টি বলেন, তারাও কিন্তু তাদের জায়গা থেকে স্ট্রং একটা পজিশনে ছিল। তারা যখন ক্ষমতায় ছিল তাও কিন্তু সর্বাত্মক ভাবে সমাধান করতে পারেনি। কেন পারবে? পারবে না, তারা নিজেরাই দুর্নীতিবাজ ছিল। এখন দেখা যাচ্ছে যে 16 বছরে যে লুটপাট হয়েছে, প্রধানমন্ত্রী সহ যারা যেভাবে এমপি মন্ত্রী নেতারা করেছে, জি জি, এখানে হয়তো 90% দুর্নীতিবাজ। তার আগে সরকারে হয়তো 70% দুর্নীতি, তার আগে সরকার হয়তো 60% দুর্নীতিবাজ ছিল। দুর্নীতিবাজরা কি করে দুর্নীতি দমন করতে পারবে? সেই জন্যই তো আমরা 1986 সাল থেকে নিরপেক্ষ ভাবে, আমরা তো কোনো ক্ষমতায় নাই, বা আমরা যদি নিজেরা দুর্নীতিবাজ হতাম, তাহলে 1986 থেকে 2024 সাল পর্যন্ত কেউ না কেউ আমাদেরকে সেভাবে আঘাত করতো বা বলতো, বা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতো, বা আমাদেরকেই দুর্নীতিবাজ বলে ধরতো, এটা করতো। কিন্তু সেই পর্যায়ে আমরা নাই বলেই তো আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে পারছি। কিন্তু এই আমরাই যদি ক্ষমতায় যাই, যেমন এখন হয়েছে, যারা বিপ্লব করেছে তারাই উপদেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন অনেক কিছু শোনা যাচ্ছে। বিশেষ করে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে তো আন্দোলন হচ্ছে, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হচ্ছে। তো এই পরিস্থিতি হয়, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, একটা প্রবাদ আছে। তাই যদি হয়, কোনোদিনই হবে না। এখন ভরসা আমাদের এই শিক্ষার্থী তরুণ, 5 কোটি যে শিক্ষার্থী তরুণ আছে, তাদের সাথে আমাদের মতো সাধারণ জনগণ জন্য মিলিতমিশে হয়ে আমরা বাজারে বাজারে যাই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাই, অধিদপ্তরে যাই, খাদ্য অফিসে যাই, আমরা বেছে বেছে আমি যদি কুড়ি ঘরে থাকি, বা আমি একতলা বিল্ডিং এ থাকি, বা টিনের ঘরে থাকি, আর আমার পাশে 4তলা বিল্ডিং এ 5টা 10টা করে বাড়ি করে গাড়ি করে চলাফেরা করি, একে দুর্নীতিবাজ না? তো তাদেরকে কেন যেদিন আমরা ধরবো, মানে আরেকটা সামাজিক বিপ্লব ঘটবে, যাদেরকে আমরা ধরবো, আমরা সরকার পারে না, আমরাই যখন নিজেরাই দেশের মালিক হিসেবে তাদেরকে ধরবো, সরকারের হাতে তুলে দেবো, তাদের সম্পত্তি উদ্ধার করবো, তখন তারা ভয় পেয়ে যাবে। এই সরকার যদি 200-300 না 25 জন চিহ্নিত মানে দুর্নীতিবাজকে যদি হাজার হাজার কোটি টাকা যারা করেছে তাদের সবকিছু বাজেয়াপ্ত করে এই 3 মাসের মধ্যে যদি সেই টাকাগুলো উদ্ধার করে বলতো যে আমরা এত হাজার কোটি টাকা উদ্ধার করলাম, তাদেরকে শাস্তি দিলাম, আমার মনে হয় বাকি হাজার হাজার দুর্নীতিবাজরা শিক্ষা পেত এবং অনেকটা কমে যেত। আমি একটু বলি, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, ভারত বা নেপাল, এদের মানে যে খাবার যে উৎপাদনটা হচ্ছে, খাদ্যটা সেটা কিন্তু খুব স্বচ্ছভাবে হচ্ছে। কিন্তু আমাদের দেশে যে খাবারটা কিন্তু তৈরির পর কিন্তু ফরমালিন দেয়া হচ্ছে, বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিন্তু এই খাবার খেয়ে কিন্তু আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি। তো এই যে যারা এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে বিভিন্ন খাদ্য সামগ্রীতে, এদেরকে কি খুনি বলা যায় না? অবশ্যই খুনি। এরা মানবতার শত্রু, এরা মানবতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কিন্তু এই খুনিদেরকে, দুর্নীতিবাজ, এরাও তো দুর্নীতিবাজ, খুনি হোক, দুর্নীতিবাজি হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে তো ধরে আমরা শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারছি না। এই যে হাজার হাজার মানুষের নামে আমরা বেনামি মামলা দিয়েছি বা খুনের মামলা দিয়েছি, কয়জনকে আমরা ধরতে পারছি, কয়জনকে বিচার করতে, এটা প্রক্রিয়া আছে, লাগবে। কিন্তু যারা বাজারে দুর্নীতি করছে, মজুদ যারা আছে, যারা আমাদের দেখার, তুমি যেটা বললে খাদ্যে ভেজাল দিচ্ছে, এগুলো তো আমরা
পুলিশ বাহিনীকে দিয়েই করতে পারতাম, কিন্তু তারা নিজেরাই দুর্নীতিবাদ। কি পরিস্থিতি! এখন তো যৌথ বাহিনী আছে, আমরা কেন এই 3 মাসে পারলাম না? এটা আমার কথা। আমরা 53 বছর পারিনি, অতীতে পারিনি, ভালো কথা। এখন তো বিপ্লবের পরে একটা বিপ্লব সমর্থিত সরকার আছে, যদিও বিপ্লবী সরকার না এটা। এরা তো সংবিধান অনুযায়ী কাজ করতে গিয়ে হাত পা বাঁধা, বলতেছে পারে না। তাহলে আমাদের বিপ্লবটা ঘটানোর দরকারটা ছিল কি? এটা আমার কাছে প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, এখন এই যে আমাদের শুধু আমি খাদ্য দিয়ে একটা উদাহরণ দেখালাম, প্রতিটি সেক্টরে একই পরিস্থিতি। তো প্রতিটা সেক্টরে যদি এমন সমস্যা হয় তাহলে কি করার স্যার? আপনি আপনার দৃষ্টিতে কি করার? সেই জন্যই তো এত বছর পর একটা বিপ্লব আসলো। এই বিপ্লবের পর এই 1000, 2000 বা 1 লাখ লোকেরও যদি মানুষ শাস্তি দেখতে পেত, বা এরা অন্যায় করছে, তাদের অন্যায় করলে শাস্তি পাওয়া যায়, এই মেসেজটা তো আমরা দিতে পারলাম না। আমাদের আবার অপেক্ষা করতে হবে আর একটা বিপ্লবের জন্য, আর একটা সময়ের জন্য। হবে, হয়তো তৈরি হচ্ছে, হবে। এখন এই শিক্ষার্থী বিপ্লবীরাই বলছে আমরা আবার নতুন করে আরেকটা বিপ্লব করব। তারা তো বলছে, ঐক্যবদ্ধ হচ্ছে। 1-2 বছর পরে বা যে কোনো সময় আবার আর একটা বিপ্লব হতে পারে। তারা এসে যদি যে ভুলগুলো আমরা এখন করলাম সেগুলো যদি শুধরিয়ে দিতে পারে, তবেই হবে। আমি মনে করি, আপনার দৃষ্টিকোণ থেকে আমরা কোন পন্থা অবলম্বন করলে এই দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে পারি? সামাজিক, তুমি তো জানোই আমি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক, বা এই যে রূপসী বাংলা টেলিভিশনে দুর্নীতির বাংলাদেশ চাই, এটারও আমি আহ্বায়ক। এই যে আমরা রূপসী বাংলার মাধ্যমে যে দুর্নীতি বিরোধী একটা জাগরণ তৈরি করছি বা করতে যাচ্ছি, বা আমরা তো জীবন বাজি রেখে এই অনুষ্ঠানগুলো করতেছি, তাই না? আমি যে এখান থেকে অনুষ্ঠান করে বাসায় নিশ্চিত ফিরতে পারবো এমন তো কোনো নিশ্চয়তা নাই, তবু তো এটা করে যাচ্ছি। রূপসী বাংলা টেলিভিশন তো করে যাচ্ছে। এরকম প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা সংবাদপত্র, প্রত্যেকটা ক্ষেত্রে যদি দুর্নীতি বিরোধী একটি জাগরণ সৃষ্টি হয়, এটাই একমাত্র পন্থা। আমরা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে তো তেমন কিছু প্রত্যাশা করতে পারি না। তো ধন্যবাদ তোমাকে। স্যার, গত 25শে নভেম্বর যে মহাসমাবেশটা হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সমাবেশের যে বিষয়টা ছিল যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা, যে উদ্দেশ্যে তারাই সমাবেশটা করেছে, এটা বাস্তবায়নটা কতদূর সম্ভব হবে বলে? সম্ভব হবে না, শুরু তো হলো। এই যে একটা দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন হবে বাংলা একাডেমির মতো জায়গায়, এবং সেখানে সাবেক বিচারপতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে সাবেক সচিবরা সহ সাংবাদিকরা সহ আমরা যে বসলাম, একটা মেসেজ তো হলো যে না, একটা সম্মেলন হলো, বা আমরা কয়েকশো মানুষ একত্রিত হতে পারলাম। এভাবেই যদি আমরা প্রত্যেক জেলায় জেলায়, উপজেলায় জেলায়, এবং সামনে নির্বাচন আসতেছে, আমরা যদি দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে অন্তত মিডিয়ায় তুলে ধরতে পারি, সংবাদপত্রে তুলে ধরতে পারি, এমনকি নিজেরাই দুর্নীতিবাজ, ওদের বিরুদ্ধে যারা দুর্নীতিবাজ, তারা যদি ভোট চাইতে আসে তাদের বিরুদ্ধে পোস্টারিং করতে পারি, মাইকিং করতে পারি, লিখতে পারি, বলতে পারি, আমার মনে হয় একটা পর্যায়ে, সহনীয় পর্যায়ে আসবে এই দুর্নীতি। যে কেউ আর দুর্নীতি করতে পারবে না। ওই যে বললাম, আমার এলাকায় তো আমি জানি কার 5টা গাড়ি আছে, কার বাড়ি আছে, অবৈধ সম্পত্তি আছে, কে মুনাফাখোর, কে সুদখোর, সব তো আমরা জানি। কে কিভাবে অর্থ উপার্জন করে জানি না, কিন্তু আমরা তো নিজেরা প্রতিবাদী হতে পারি না, সংগঠিত নই বলে। তো সেইটার জন্যই আমরা 1986 সাল থেকে যাত্রা শুরু করেছিলাম। সেটারই একটা ধারাবাহিকতা, একটা সম্মেলন হলো, এবং এটার সাথে বহু জ্ঞানী গণ্যমান্য জড়িত আছে। আমি নিজেও উপস্থিত ছিলাম। কাজে এরা ঘোষণা দিয়েছে প্রতিটি উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কমিটি করবে, এবং তারা সরকারের সহযোগিতায়, বিভিন্ন বাহিনীর সহযোগিতা কার্যক্রম শুরু করবে এক জিনিস, আর করা এক জিনিস, বাস্তবায়ন করা আর এক জিনিস। ওয়েট এন্ড সি, আমরা দেখি, ধৈর্য ধরে দেখি এরা কি করে, সরকারি বা কি করে। আবার এই সরকারের যদি সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারে, তারপর যে সরকার আসবে নির্বাচিত, তাদের সাথেও আমরা কাজ করব। তারা যদি দুর্নীতিমুক্ত করতে চায়, আমাদের এই কার্যক্রমগুলোকে সমর্থন দেয়, লজিস্টিক সাপোর্ট দেয়, অর্থাৎ প্রশাসনিক সহযোগিতা, সবকিছু ব্যবস্থা করে, ইনশাআল্লাহ একদিন এদেশ দুর্নীতিমুক্ত হবে। স্যার, সর্বশেষে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেমন নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছিল, বাট এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, এবং বাংলাদেশের প্রায় সময় বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে মানে সংঘর্ষ হচ্ছে। আমরা গত দিনও দেখলাম যে যাত্রাবাড়ি ডেমরা কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে আর কি যুক্ত হয়েছে, অরাজকতা সৃষ্টি করেছে। এই সর্বশেষ বাংলাদেশ যে পরিস্থিতিতে অবস্থান করছে, সেই উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বাংলাদেশে এভাবে চলতে থাকলে দেশে কখনোই মানে একটা সুস্থ পরিবেশ
আসবে না, বরং আমরা আরো পিছনের দিকে ফিরে যেতে বাধ্য হব। দেশে হয়তো সামরিক শাসন আসতে পারে বা এমন সরকার জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা সচেতন থাকুন। যদি নিজেরা সংগঠিত হয়ে নিজেরা কমিটি করে এইসব অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আমার মনে হয় অনেকটা ফল পাওয়া যাবে। যেটা আমরা শুরু করেছিলাম অনেক আগে থেকেই, আপনারা সেটা শেষ করুন। এই প্রজন্মের কাছে আমার একটা, বিশেষ করে 5 কোটি শিক্ষার্থীর কাছে আহ্বান, তোমরা বিপ্লব ঘটাতে পারো। কাজে দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়ার জন্য তোমাদেরকেই আবার এগিয়ে আসতে হবে। তোমাদের মধ্য থেকেই একটা জাগরণ সৃষ্টি হতে হবে। আমরা শুধু বলতে পারি, পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু বাস্তবে করতে হবে তোমাদেরকেই। মজার ব্যাপার হলো, রূপসী বাংলা টেলিভিশনে যারা প্রত্যক্ষ জড়িত ছিল এই বিপ্লবের সাথে, শিক্ষার্থীরা, তারা অনেকেই আমাকে বলেছে, আমরা সংগঠিত হচ্ছি স্যার, আপনি যে কথাগুলো বলছে আমাদেরকে তো এভাবে কেউ বলেনি। আপনাদের মতো যদি সবাই আমাদেরকে পথ দেখায় এবং আমাদেরকে মাঠে নামায়, আমরা কাজ করবো, এবং প্রয়োজন হলে লাখ লাখ তরুণরা, শিক্ষার্থীরা আমরা সামরিক শাসন নিতেও, সামরিক প্রশিক্ষণ নিতেও রাজি আছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। আমরা পরবর্তী পর্বে আমরা আবারও আপনাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। তোমাকেও ধন্যবাদ, তুমিও একজন তরুণ, তুমিও মনে করি তোমার নিজ এলাকায়, নিজ ঘর থেকে শুরু করতে পারো এই দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন। তুমি তো আসোই আমাদের সাথে, যেহেতু রূপসী বাংলা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা এবং প্রেজেন্টার। কাজেই রূপসী বাংলা টেলিভিশনে আমি যে এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানটি শুরু করেছি, এবং শুধু আমি কেন, বিভিন্ন জনে সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, পথ দেখাচ্ছে, তো সেটারও সংগঠক হয়ে, প্রতিনিধি হয়ে তুমি কাজ করতে পারো দেশব্যাপী। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের এই আলোচনা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী পর্বে আমরা আবারও দুর্নীতি বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হব, আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনারা সেই তথ্যগুলো ইনশাআল্লাহ জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে রূপসী বাংলা টেলিভিশনে চোখ রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।